জি, আসসালামু আলাইকুম। আমি ওই যে কামরুজ্জামান ভাইকে রাতে বলেছিলাম যেটা বেটার যে ধরেন স্পেসিফিক কিছু কোয়েশ্চেন আগে বলে দেওয়া, তাহলে সে ব্যাপারে আপনার কথা বলতে সুবিধা হয়। না হলে দেখা গেল এক একজন এক এক ডিসিপ্লিন, কোন দিকে কে কথা বলবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ভালো আছেন? না, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের মাইজবস ভার্চুয়াল জব ফেয়ার সামার 2021 এ সবাইকে স্বাগত জানাই। আমাদের সম্মানিত প্রধান অতিথি জনাব আলমাস কবির, আমাদের বিশেষ অতিথি, সম্মানিত অতিথি এবং আমাদের সম্মানিত স্পিকার বৃন্দ, আমাদের চাকরি প্রত্যাশী বন্ধুরা যারা আমাদের সাথে ইতিমধ্যে কানেক্টেড হয়েছেন এবং হবেন আমরা আশা করি। আমাদের এই প্রোগ্রাম সকাল 10টায় শুরু হলো, আমরা আশা করছি সন্ধ্যা 7টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। এই প্রোগ্রামের সেকেন্ড যে ইভেন্ট সেটা হচ্ছে এজেন্ডা, একটা ডিসকাশন সেশন। এই সেশন হচ্ছে কারেন্ট জব মার্কেট অ্যান্ড আপকামিং মার্কেট ডিমান্ড। এখানে আমাদের এই ডিসকাশন অংশগ্রহণ করবেন জনাব সাব্বির হাসান নাসির, আমাদের ACI এর এক্সিকিউটিভ ডিরেক্টর। এখানে জয়েন করবেন প্রফেসর ডক্টর ফরিদ আহমেদ সুবহানি, প্রেসিডেন্ট বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি একাডেমিক্স। আমাদের এখানে আরো জয়েন করবেন মিস রাজিয়া সুলতানা লোনা, হেড অফ পিপলস ম্যানেজমেন্ট ওয়াটার এইড, মিস্টার ইমরান ফেরদৌস, এক্সিকিউটিভ ডাইরেক্টর বসুন্ধরা গ্রুপ এবং সভাপতি ইকবাল, প্রেসিডেন্ট বিশার এবং জেনারেল ম্যানেজার ইপিডিয়ান গ্রুপ। তো আমি প্রথমেই আমন্ত্রণ জানাবো যে আমাদের কারেন্ট জব মার্কেট এবং আপকামিং মার্কেট ডিমান্ডের উপরে আলোচনা রাখবেন জনাব সাব্বির হাসান নাসির, এক্সিকিউটিভ ডাইরেক্টর ACI। It's 11 o'clock. Thank you for inviting me, and good morning. Current job market and future job market, আসলে emerging job market and future job market দুইটা একটু দুই রকম হবে হয়তো। কারেন্ট জব মার্কেট তো আমরা সবাই খুব ভালো করেই জানি। বাংলাদেশে যদি সেক্টর গুলাকে একটু মাথায় নেই, একটা তো হচ্ছে আমাদের এগ্রি সেক্টর, যেটার আমরা প্রিডমিনেন্টলি একটা গ্রোথ দেখতে পাচ্ছি এবং সেটাকে ঘিরে এগ্রি বিজনেসেরও কিন্তু একটা সিগনিফিকেন্ট গ্রোথ চলছে। সো আমাদের এগ্রিকালচারাল ইউনিভার্সিটি যারা গ্রাজুয়েটস, তাদের কিন্তু আমরা প্রতিটা সেক্টরেই অনেক কন্ট্রিবিউশন দেখতে পাচ্ছি। এর বাইরে আমরা দেখছি যে গার্মেন্টস এর গ্রোথ হয়তো আগের থেকে স্লো ডাউন করেছে, বা ম্যানুফ্যাকচারিং, অন্যান্য অ্যালাইড ম্যানুফ্যাকচারিং এ, but still there is a growth. And সার্ভিস সেক্টরে আমরা একটা নতুন ধরনের গ্রোথ চলছে, যেখানে আমরা নতুন কিছু জব অলরেডি তৈরি হয়েছে এবং সেই জবগুলো চলছে। তো জবের যদি আপনি দেখেন, জব রোলস এর জায়গা থেকে দেখেন, তাহলে যেখানে গ্যাপ গুলো তৈরি হচ্ছে সেগুলো হয়তো আমি হাইলাইট করতে পারি। কিন্তু তার বাইরে যে জায়গাটা আমি মনে করি যে হাইলাইটেড হওয়া উচিত, যেটা আমরা যারা চিফ এক্সিকিউটিভ রোলে কাজ করি অথবা মানে বিজনেস এক্সিকিউটিভ রোলে কাজ করি, তারা যেটা ফেস করি সেই জিনিসটা হয়তো আমি হাইলাইট করতে পারি। তার মধ্যে একটা আমার কাছে মনে হয় যে আমাদের ওয়ার্ক ইথিক্স নিয়ে একটু কাজ করা দরকার। এটা আমি জানি না এখানে স্টেক হোল্ডার্স কারা, বাট আমি শিওর যে এখানে ইউনিভার্সিটি প্রফেসরসরা আছেন যারা তৈরি করেন আমাদের প্রফেশনালসদেরকে, অ্যাটলিস্ট এন্ট্রি লেভেল প্রফেশনালসদের তো অবশ্যই তৈরি করেন। তো সেখানে আমার মনে হয় ওয়ার্ক এথিক্সটা নিয়ে কাজ করা খুব ইম্পর্টেন্ট। যেমন ধরেন, হোয়াট আই বিলিভ ইন, যে মানুষের রুটিন
মানুষের যে ভ্যালুজ, এইটা আসলে তার পারফরমেন্সকে ডিটারমাইন করে। তো সেইখানে তার যে ভ্যালুজ বা তার ভ্যালুজ এবং তার রুটিন, সেটা যে এত ইম্পর্টেন্ট, এটা অনেকেই কিন্তু আসলে ঠিক মাথায় রাখেন না। আমাদের অনেকেই আছেন, আমি যেভাবে দেখি, ইন্টিগ্রিটির ডেফিনেশন কিন্তু এক এক সোসাইটিতে এক এক রকম। কেউ কেউ ইন্টিগ্রিটি বলতে বোঝেন যে তিনি চুরি করছেন না বা কোনো টাকা পয়সার করছেন না। বা ইন্টিগ্রিটি আমার কাছে আমি যেটা পাই, যে যদি কোনো কিছু মিথ্যা কথা বলে, রং ডেটা দেয়, একটা ডেটা ঠিক মতো না দেখে ঠাস করে বলে ফেলছে, ভিতরে না ঢুকে, দ্যাটস অলসো ইন্টিগ্রিটি ইস্যু। দেন কামস আমাদের নতুন ফিলসফি। এখনকার সময়ের যারা বিজনেস আমরা রান করি, তাদের ক্ষেত্রে সাকসেস অ্যাকচুয়ালি বিকেম এ ডিউটি, or success became a responsibility. So when you get a job, whatever the job is, or when you run a business, success is your responsibility. Success is a responsibility to yourself. Success is a responsibility to your family. Success is a responsibility to your company. তো এই ফিলসফিটা কিন্তু অনেক সময় আসলে খুব একটা সোল্ড আউট না টু দ্য স্টুডেন্টস, যে কারণে মনে হয় যে well I would get my salary, I would get my perks, but end of the day I don't have to actually necessarily, I don't have to achieve my target, I don't necessarily have to achieve my KPI. Then আসে victim thinking এর মধ্যে চলে আসে যে সারাক্ষণ এক্সকিউজ দেওয়া, বাট এক্সকিউজ বা কনটেক্সটের বাইরে আউট অফ বক্স থিঙ্কিং করে যে নতুন করে কিছু বের করা, ইনোভেটিভ কিছু বের করা, এই জায়গাগুলোতে বোধহয় কিছু কাজ করার স্কোপ আছে। সেটা ইরেসপেক্টিভ প্রফেশনস, সেটা কোডার হোক, ডেটা সায়েন্টিস্ট হোক, সেটা সেলস পার্সন হোক, সেটা মার্কেটিয়ার হোক, যেই হোক। আমি যদি পার্টিকুলারলি আসলে আমাদের তো অনেক সেক্টর এসিআইতে, সো সব সেক্টর নিয়ে কথা বলতে গেলে তো ধরেন অনেক সময় লাগবে। আমি যদি খুব পার্টিকুলারলি রিটেইল সেক্টরের কথাই বলি, যেহেতু রিটেল ইজ কোয়াইট গ্রোয়িং অল ওভার দ্য ওয়ার্ল্ড, সেইখানে ধরেন ফার্স্ট যেটা আসে সেটা হচ্ছে কাস্টমার সেন্ট্রিসিটি, ভ্যালুস। এখন কাস্টমার সেন্ট্রিসিটি ফর সেলস পার্সনদের জন্য কাস্টমার সেন্ট্রিসিটি দরকার, আমাদের অ্যাসোসিয়েটদের জন্য, বায়ার যারা, তাদের জন্য কাস্টমার সেন্ট্রিসিটি ইম্পর্টেন্ট। একজন ডেটা সায়েন্টিস্ট, তার জন্য কিন্তু কাস্টমার সেন্ট্রিসিটি ইম্পর্টেন্ট। ডেটা সায়েন্টিস্ট, ধরেন আমি যে একটা এক্সাম্পল দিই, যে ডেটা মাইনিং ট্রেনিং করে নিজের মতো করে একটা ডেটা মডেল তৈরি করলো, বাট তার আইডিয়াই থাকলো না যে এই ডেটা মডেল থেকে আসলে কাস্টমারের কি বেনিফিটেড হবে, বা এইটা থেকে আসলে যে বিজনেস চালাচ্ছে সে আসলে কি ইউজ করবে। ওই মাইন্ডসেটটা অনেক সময় থাকে না। সো ওই মাইন্ডসেটটা খুব ইম্পর্টেন্ট, যে হাউ ইউর সেলিং ইট, আর হু ইজ ইউর ইউজার, এবং সেই ইউজার দিয়ে আসলে আলটিমেটলি ভ্যালু প্রপোজিশন কি তৈরি হবে, সেই ভ্যালু প্রপোজিশন বিজনেসের জন্য কতটা রেলেভেন্ট। সো ইমার্জিং আমি দেখছি কোডার্স আমাদের প্রচুর লাগে, যেটা আমরা পাই না ঠিকঠাক মতো কোডার্স। উই ডিপেন্ড অন সার্টেন ইনস্টিটিউটস, আই ডোন্ট ওয়ান্ট টু নেম দোজ, যারা ওয়ার্ল্ড ক্লাস কোডার্স বা ডেভেলপার্স তৈরি করছে, সিস্টেম আর্কিটেক্টস। আমরা খুব ওয়ার্ল্ড ক্লাস ডেটা সায়েন্টিস্ট পাচ্ছি না, যেটা কিন্তু নতুন ইমার্জিং মার্কেটে তৈরি হচ্ছে। আমরা ডেটা সায়েন্টিস্ট অর ডেটা অ্যানালিস্ট ইভেন এটা পাচ্ছি না। আমরা ইভেন আউটসে প্রপার বায়ারও পাচ্ছি না, বাইং স্ট্র্যাটেজি তৈরি করতে পারে এরকম পাচ্ছি না কিন্তু। হ্যাঁ, নাওএডেজ ইভেন আপনার প্রপার যে সেলস স্ট্র্যাটেজি তৈরি করতে পারে, মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করতে পারে, এগুলো আমরা উই ফিল দেয়ার ইজ এ ল্যাক। তো সার্বিকভাবে প্রফেশনালিজমের বেশ খানিকটা ঘাটতি টের পাওয়া যাচ্ছে। ওই জায়গাতে আমি বলবো যে ওয়ার্ক এথিক্স নিয়ে একটু বোধহয় কাজ করা দরকার আছে। হাউ ক্যান উই মেক আওয়ার পিপল মোর এন্টারপ্রেনিউরিয়াল and more dynamic and more professional. এই আর কি, এর বাইরে তো ধরেন আরো অনেক কিছু আছে। সো আই ডোন্ট ওয়ান্ট টু গো আপ টু দ্যাট। থ্যাংক ইউ সাবির ভাই, আমরা আবার আপনার কাছে ফেরত আসবো ইনশাল্লাহ। তো এই আমাদের প্রোগ্রামের এই পর্যায়ে আমি ইনভাইট করব আমাদের প্রফেসর ডক্টর ফরিদ আহমেদ সোবহানি আপনার ভ্যালুয়েবল বক্তব্য রাখার জন্য। Thank you very much.
ওয়েলকাম। থ্যাংক ইউ ডক্টর আব্দুল সোবহান এবং আজকের এই আলোচনার সভায় অন্যান্য যারা স্পিকার আছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং গুড মর্নিং। আমি প্রথমেই আজকে যে বিষয়টি ঠিক করা হয়েছে যে কারেন্ট জব মার্কেট এন্ড আগামী দিনে কি হতে যাচ্ছে জব মার্কেটে, তো সেটা বর্তমানে এতই আলোচ্য বিষয় যে প্রতিদিনই আমার মনে হয় লোকালি এন্ড গ্লোবালি বিভিন্ন জায়গায় এটা আলোচিত হচ্ছে। এবং এর কারণটা কি? এর সবচেয়ে বড় কারণ যেটা হলো যে হঠাৎ করে জব মার্কেট একটা বড় ধরনের পরিবর্তন, এটা আমরা সবাই জানি, দিস ইজ দি কোভিড-19 ইফেক্ট। এবং এই কোভিড-19 ইফেক্টে আমরা লক্ষ্য করি যে আমরা সবাই জানি, কেউ কেউ স্ট্যাটিস্টিক্সে বলছে যে এবং ইন দ্য মিন টাইম 1/3 পিপল তারা জব হারিয়েছে। আবার কেউ কেউ বলছে যে আগামী কয়েক বছরের মধ্যে 2/3 পিপল তারা জব হারাবে। তাহলে এই যে একটা বড় ধরনের পরিবর্তন আসছে, তাহলে এর অর্থ কি এই যে আগামী দিনে বহু মানুষ বেকার থাকবে? আসলে ব্যাপারটা এরকমটিও না। এখানে বিষয়টা দাঁড়াচ্ছে এরকম যে নেচারের জব আগামী দিনে দরকার পড়বে, যদি সেই আলোকে স্কিল ম্যাচ করে আগামী দিনের গ্রাজুয়েটটা বের হতে না পারে, তাহলে তারা বেকার থাকাই স্বাভাবিক এবং বেকার থাকবে। এখন একটা বড় প্রশ্ন দাঁড়াচ্ছে যে যেমন অনেকেই বলছে যে এই যে কোভিড ইফেক্ট, বলছে যে এত এত চ্যালেঞ্জের কি আছে, আগামী দিনে তো আবার কোভিড চলেও যেতে পারে। কিন্তু এর মাঝে কিন্তু বহু এন্টারপ্রেনার্স যারা আছে, বহু বিজনেসম্যান তাদের বিজনেস ক্লোজই করে দিয়েছে, তারা তো আবার নতুন করে শুরু করতে পারে। ধরেন 10 বছর, 15 বছর, 20 বছর একজন এন্টারপ্রেনার যখন একটা ব্যবসাকে তুঙ্গে নিয়ে যায়, যেমন আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখি যে এয়ারলাইন্স, যেটা এয়ারলাইন্সের অনেক দোষ পড়েছে। আমরা যদি দেখি যেখানে ট্যুরিজম ইন্ডাস্ট্রি, অনেক প্রবলেম এখানে হয়েছে তাদের, আপনার অনেকের ব্যবসা ক্লোজ হয়ে গিয়েছে। আবার অন্যদিকে আমরা যদি দেখি যে টেকনো বেসড ইন্ডাস্ট্রি যেগুলো আছে সেগুলো আবার এখানে অনেক ভালো করছে এবং আগামী দিনে টেকনো ফ্রেন্ডলি এবং টেকনো বেসড যত ধরনের ইন্ডাস্ট্রি গুলো আছে তার আগামী দিনে অনেক বেশি ভালো করবে এবং হুড়হুড় করে তারা এগুলো আপনার কাজে লাগাবে। এমনকি এই যে ধরুন আমরা বর্তমানে বলি যে আপনার সফটওয়্যার বেসড ইন্ডাস্ট্রি, আজকে যে আমরা জুম নিয়ে যে এখানে আলোচনা করছি, 2 বছর আগে তো আমরা অনেকে জুম সম্পর্কে জানতাম। আমরা এই 2 বছরের মাঝে এত বেশি পরিবর্তন হয়েছে যেটা গত 50 বছরের পরিবর্তন। তাহলে এখানে একটা বড় বিষয় হলো যে আমাদের বর্তমান যারা গ্রাজুয়েট আসছে তাদেরকে অবশ্যই জানতে হবে যে আগামী দিনে আমাদের জব মার্কেটে কোন বিষয়গুলোকে তাদের প্রাধান্য দিতে হবে। আমি এই ক্ষেত্রে বলি যে মেডিকেল রিসার্চ, দেন আপনার হেলথ সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন, বিজনেস অ্যানালিটিক্স, ফিনটেক ওরিয়েন্টেড জব, দেন প্রজেক্ট ম্যানেজমেন্ট জব। এই সকল এরিয়াতে হয়তো অনেক স্কোপ এখানে তৈরি হবে, এটা আমাদের দিকে অবশ্যই নজর রাখতে হবে। আবার এখানে আরো কিছু বিষয় আছে, যেমন আগামী দিনের জব মার্কেটে চ্যালেঞ্জ কি কি হতে পারে। আমরা তো এরিয়ার কথা একটা আইডিয়া পেলাম, চ্যালেঞ্জের কথা আমরা যদি বলি তাহলে এমনিতেই কিন্তু কোভিড ছাড়াও কিন্তু চ্যালেঞ্জ আছে। এখন আপনি হয়তো অনেকে হয়তো বলবেন যে আপনি তো একজন শিক্ষক মানুষ, আপনি জব মার্কেটের বা কতটুকুই বা কি জানেন। একটা বিষয় হলো যে প্রথমত পার্সোনালি আমি নট অনলি এ ফ্যাকাল্টি, আমি হাইলি এঙ্গেজড উইথ দি প্র্যাকটিশনার্স, আর আমি একজন কর্পোরেট ওয়ার্ল্ড থেকে টিচিং এ আসছি। তাহলে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ গুলো আমার অ্যানালাইসিসে যেটা ধরা পড়ে, এবং যারা আমাদের ফ্যাকাল্টি মেম্বারদের মধ্যে, টিচারদের মধ্যে যারা প্র্যাকটিশনারদের সাথে ইনভলভ, যারা আমরা কনসালটেন্সি করছি, তারা একটা বড় বিষয় জানি যেটাকে আমরা অনেকেই অনেকভাবে বলি, অনেকে বলি যেটা আগামী দিনে এখানে এমপ্লয়াবিলিটি ক্রাইসিস হবে, এবং আমরা বলছি স্কিল গ্যাপ হচ্ছে, স্কিল মিসম্যাচ হচ্ছে, অথবা আমরা এটাকে এইভাবেও বলছি যে এখানে বিশেষ করে
হিউজ অ্যাপ্লিকেশন আসছে। আমাদের বাংলাদেশের যে জব মার্কেট, সেই জব মার্কেটটা আমরা বলছি যে এমপ্লয়ার্স ডমিনেন্ট জব মার্কেট। যেমন আমাদের দেশের জব মার্কেট এবং ওয়েস্টার্ন সোসাইটির জব মার্কেটের মধ্যে বেসিক পার্থক্য। যেমন ওয়েস্টার্ন সোসাইটিতে যখন কোনো জবের গান, তখন তারা চিন্তা করে যে ঠিক আছে, আজকে আমি জবটা হারিয়েছি, আগামী সপ্তাহে একটা জব মার্কেট হচ্ছে, ভালো একটা জব আমি পেয়ে যাবো। এন্ড দিস ইজ হ্যাপেনিং এভরি উইক। একটা স্ট্যাটিস্টিক্সে দেখা গিয়েছে 1 মিলিয়ন জব ইন দি ইউনাইটেড স্টেটস, দে লুজিং দ্য জবস। তাহলে তাদের যেরকম জব হারাচ্ছে, আবার একটা বড় বিষয় হলো তারা কিন্তু জব পেয়েও যাচ্ছে। কিন্তু আমাদের দেশে কিন্তু যে জব হারায়, সে কিন্তু এত তাড়াতাড়ি আশাবাদী হতে পারে না যে আমি একটা জব পেয়ে যাব। এর কারণটা কি? কারণ ওয়েস্টার্ন সোসাইটির যে জব মার্কেট, এটাকে আমরা বলি এমপ্লয়ি ডমিনেন্ট। আর আমাদের দেশের যে জব মার্কেট, এটাকে আমরা বলি এমপ্লয়ার্স ডমিনেন্ট। তাহলে দুইটার মধ্যে মেইন বেসিক ডিফারেন্স হচ্ছে ডিমান্ড সাপ্লাই গ্যাপ হচ্ছে যে আমাদের গ্রাজুয়েটরা তারা বলছে যে আমরা জব পাচ্ছি না, আর তারা চুজি হতে পারে। তবে একটা বড় কোয়েশ্চেন থাকে, আমরা যদি চিন্তা করি তাহলে সেই কোয়েশ্চেনটা কি? The graduates are telling we are not getting suitable jobs. আর এর মাঝেও এমপ্লয়ার যারা, তারা বলছে we are not getting suitable candidates. যে ধরনের স্কিল সহ আমাদের গ্রাজুয়েট দরকার, সেটা কিন্তু আমরা পাচ্ছি না। তাহলে there is big question that which one is true? এমপ্লয়াররা যারা বলছে এটা সত্য, নাকি যার গ্রাজুয়েটরা যারা বলছে এটা সত্য? আসলে সত্য দুইটাই, কিন্তু এর চেয়ে বেশি সত্য, যেটাকে আমরা বলি যে আরো অনেক বেশি সত্য দুইটার মাঝে, সেটা হলো এমপ্লয়ার। আসলে জব মার্কেট থেকে রিসার্চ বলছে, স্টাডি বলছে যে জবস আর অ্যাভেলেবল, কিন্তু যেটা পাওয়া যাচ্ছে না সেটা হলো যে পরিমাণ স্কিল দরকার, স্কিল্ড অনুযায়ী গ্রাজুয়েট পাওয়া যাচ্ছে না। তাহলে এখানে একটা বড় বিষয় দাঁড়াচ্ছে, আমরা যখন এমপ্লয়মেন্ট মার্কেটের কথা বলি, আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এমপ্লয়মেন্ট মার্কেট ইজ নট অনলি হোয়াট উই আর টকিং অ্যাবাউট দি মার্কেট অফ বাংলাদেশ। এই গ্লোবাল ভিলেজের সময় আমরা কেন শুধু বাংলাদেশের কথা চিন্তা করব? সবচেয়ে বড় সারপ্রাইজিং বিষয় হলো আমাদের বাংলাদেশের যারা গ্রাজুয়েট আছে, পাবলিক ইউনিভার্সিটি বলি, প্রাইভেট ইউনিভার্সিটি বলি, তারা অনেক কম্পিটেন্ট, তারা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় অনেক ভালো ভালো অবদান রাখছে। তাহলে বর্তমান সময়ে বাংলাদেশে বসে কিন্তু আমেরিকা জব করা যাবে, আগামী দিনেও এটা অব্যাহত থাকবে। আর আমরা যদি কোভিড যদি চলেও যায়, বাংলাদেশ থেকে বাহিরে যে অনেক মানুষ কাজ করতে পারে। আমেরিকান অবস্থা দেখেন, জনসংখ্যা দেখেন, অস্ট্রেলিয়াতে অ্যাবরিজিনাল অনলি 5%। আপনি যদি কানাডার কথা বলেন, একই অবস্থা, যে আপনার ওই জায়গায় ম্যান পাওয়ার পাওয়া যাচ্ছে না। তাহলে শুধুমাত্র আমরা যদি দেখি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, এখানে আমরা বসি যে এখানে জনসংখ্যা বেশি, তাহলে এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের লোকজন যদি স্কিলড হয়ে ওয়েস্টার্ন সোসাইটিতে চলে যায়, অস্ট্রেলিয়াতে চলে যায়, কানাডা চলে যায়, তাহলে তো ওয়াইডের জব মার্কেট হয়। যে কারণে আমাদের দেশের আগামী দিনের যারা গ্রাজুয়েট আছে, তাদেরকে আমি এটা বিশেষভাবে আহ্বান করছি, ডোন্ট থিঙ্ক অনলি দি job opportunities. Thank you. Thank you, Professor Sohani. We will come back with you. Lot of questions. So, Amra, we will invite now Ms. Razia Sultana Luna, actually one of the leading HR professional of the country, and she is now working at World 8 as their head of people's and organizational development. So, please, Razia Sultana Luna, আমাদের একটু বলবেন current job market and upcoming market demand. Welcome, Razia Sultana Luna. থ্যাংক ইউ ডক্টর সোহান। আমার আজকে যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি, এবং মাই জবসকেও ধন্যবাদ যে একটা যুগ উপযোগী একটা ইভেন্টটা অ্যারেঞ্জ করার জন্য। বিকজ আমরা আসলে যারা জব মার্কেটে থাকি, যারা হ্যান্ডেল করছি, আমার অনেক বছরের অভিজ্ঞতা, এবং আমার সঙ্গে যারা এখানে উপস্থিত আছেন তাদের সবারই আসলে খুব মানে ভাস্ট নলেজ আছে এই জায়গাটায়। যেটা সোহানি ভাই যেটা বললেন, আমি সম্পূর্ণ একমত। আসলে যেটা দেখছেন যে আজকে আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এখানে কিন্তু দুইটা জিনিস, কোভিড প্যান্ডেমিক একটা, আর একটা যেটা শুরু হয়েছিল গত শতাব্দীর মাঝখান থেকে, যেটা হচ্ছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণে, যেটা হচ্ছে যে আমরা কিন্তু আইটি বেসড
কাজের দিকে আমরা কিন্তু ট্রান্সফরমেশনটা আমাদের হয়েছে তখন থেকে। এবং কোভিড-19 প্যান্ডেমিকের সময় এই জায়গাটা আরো ট্রিগার্ড হয়েছে। এখন আমরা বেশি মানে আগে যেটা আমাদের ধরেন 50-60% ছিল, এখন অলমোস্ট আমরা 90-95% কিন্তু আমাদের এখন টেকনোলজি বেসড হয়ে গেছে। ইন অ্যাডিশন যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের রিমোট ওয়ার্ক কালচার একটা তৈরি হয়েছে। তার মানে ট্রান্সফরমেশনটা কিন্তু এটা আমাদের সারা যুগে যুগেই হয়ে আসছে। কোন একটা ইভেন্টের মধ্যে দিয়ে এটা ট্রিগার্ড হয়, এবং এটার কারণে যেটা হয়েছে আমরা বলছি যে অনেক আনএমপ্লয়মেন্ট হয়েছে, কিন্তু আমি এটাকে একটু অন্যভাবে দেখি। আনএমপ্লয়মেন্ট হয়েছে ঠিকই আছে, কিন্তু আবার নতুন নতুন অপরচুনিটি কিন্তু ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, যে কোনো একটা প্যান্ডেমিক বলেন, যে কোনো একটা চেঞ্জ প্রসেস বলেন, কিছু কিছু সেক্টর এফেক্টেড হয়, বাট নট অল সেক্টরস আর ইকুয়ালি এফেক্টেড ইন দ্য সেম ম্যানার। সো যখন দেখা যায় কিছু কিছু সেক্টর, যেমন আমি এই প্রেক্ষাপটে বলতে পারি আমাদের হসপিটালিটি সেক্টর, যেটা প্রিজন সেক্টর, রেস্টুরেন্ট সেক্টর যেটা বলেন, এই জায়গাগুলোতে ইম্প্যাক্ট হচ্ছে। আবার পাশাপাশি ই কমার্স অনেক বড়ভাবে ফ্লারিশড হচ্ছে, টেকনোলজি বেসড অর্গানাইজেশন ফ্লারিশড হচ্ছে, যেটাকে আমরা বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমি এখন যেটা আমি হাইলাইট করতে চাই যে আমরা একটা ট্রান্সফরমেশন পেয়ে যাচ্ছি, এবং আমাদের মধ্যে সেই মাইন্ডসেটটা থাকতে হবে যে এই যে ট্রান্সফরমেশনের কারণে অ্যাডাপ্টেশন। আমি বলবো যে আমাদের জব সেক্টরে কিন্তু এমপ্লয়মেন্টের সুযোগ যথেষ্ট আছে, এখনো আছে, বাট প্রসেসটা বা ওয়েস্টটা কিন্তু মানে ডিফারেন্ট হয়ে যাচ্ছে। অ্যাডাপ্টেশনটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট এখানে। এখন যদি আমি বলি যেটা বললেন, সোহানি ভাই বললেন যে আমরা কিন্তু এমপ্লয়ার ডমিনেন্ট মানে সোসাইটি হয়ে যাচ্ছি, এমপ্লয় ডমিনেন্ট না। এটা একটা কারণ আছে, আমরা কিন্তু এখন গ্রুম করছি, আমরা একটা সময় আমরা পার ক্যাপিটাল ইনকাম থেকে বেড়ে যাচ্ছে, তার মানে আমরা কিন্তু এখন কম্পিটিটিভ জায়গাতে পৌঁছে গেছি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সঙ্গে, আমাদের মধ্যে সেই আগ্রহটা আছে। যে জায়গাটা আমি ট্রিগার করতে চাচ্ছি, আমাদের যে ডিমান্ড যেটা, সেই জায়গাটার জন্য সাপ্লাইয়ের জন্য আমরা নিজেদেরকে তৈরি করছি কিনা। এক্ষেত্রে আমি বলবো এমপ্লয়ারদের যেমন দায়িত্ব আছে, গভর্নমেন্টের তো মেইন দায়িত্ব আছে, সিভিল সোসাইটির দায়িত্ব আছে, রিসার্চ অর্গানাইজেশন গুলোর দায়িত্ব আছে, পাশাপাশি পোটেনশিয়াল এমপ্লয়ি তাদের দায়িত্বটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ আমাকে নলেজ রাখতে হবে অ্যাজ এ পোটেনশিয়াল এমপ্লয়ি যে আমার কাছ থেকে কি এক্সপেকটেশন, আমাদের সেক্টরে জব সেক্টরের এক্সপেকটেশনটা কি। সো আমাকে কিন্তু অ্যাডাপ্টেশনটা সেভাবে হতে হবে, আমাকে ফ্লেক্সিবল হতে হবে। আমি হয়তো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে যে সাবজেক্ট ম্যাটারে আমি পড়াশোনা করে আসছি, সেটা হয়তো আমি 10 বছর আগে করেছি, বা 5 বছর আগে, বা 3 বছর আগে, বাট আমার কিন্তু জব সেক্টরটা কিন্তু গ্র্যাজুয়ালি চেঞ্জ হচ্ছে, র্যাপিডলি চেঞ্জ হচ্ছে। সো আমাকে কিন্তু অ্যাডজাস্ট করতে হবে, আমাকে কিন্তু তৈরি করতে হবে আমার বর্তমান ডিমান্ডের জায়গা থেকে কিভাবে আমি নিজেকে তৈরি করবো। এই জন্য হতে হবে কি, আমাকে কিন্তু ক্রস ফাংশনাল স্কিলটাকেও বাড়াতে হবে। একটা তো হচ্ছে আমার আইটি স্কিল, যেটা আমি বলবো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে এখন আমরা আছি, আমাদের বেসিক আইটি স্কিলটা অবশ্যই থাকতে হবে। যেহেতু আমরা এখন কম্পিটিশন দিচ্ছি ওয়াইডার ওয়ার্ল্ডের সঙ্গে, আমার ইংলিশের জায়গাটা থেকে আমাকে দক্ষতা অর্জন করতে হবে, পাশাপাশি কিছু সফট স্কিলের জায়গা থেকে করতে হবে। কারণ আমাকে জানতে হবে যে আমি ভ্যালু অ্যাড করব, এই মানসিকতা আমার থাকতে হবে। আমি একটা কালেক্টিভ এক্সেলেন্স তৈরি করবো একটা টিম ওয়ার্কের মাধ্যমে, যেটা সাবির ভাই প্রথম বলেছেন যে ইন্টিগ্রেট। আমরা এখন জেড জেনারেশনের দিকে যাচ্ছি, তারা কিন্তু মোর অটোনমি চায়, তারা মোর মানে কোথাও আমরা যে যুগে চাকরিতে ঢুকেছি আমরা চিন্তা করতাম যে জব সিকিউরিটি, নো, দিস কনসেপ্ট ইজ নট ভ্যালিড টিল নাও। এখন হচ্ছে আমি যে জায়গায় থাকবো আমি প্রোগ্রেস করব, আমি গ্রো করব। একটা অর্গানাইজেশন থাকলে আমি নিজেকে গ্রো করতে পারবো না, সুতরাং আমি শিফট করব। এটা হচ্ছে এখনকার যুগের লোকজনদের দাবি। সুতরাং শিফট করতে হলে আমাকে আমার বেস্টটা দিতে হবে, এই মানসিকতা আমার জব সিকার্সদের মধ্যে থাকতে হবে, যে বেস্টটা দিব, নিজেকে তৈরি করব, এবং যেখানেই থাকি আমি পূর্ণাঙ্গতা দেওয়ার চেষ্টা করব। জগৎ আমার জন্য ওপেন, আমরা কেউই বসে থাকি না যে এক জায়গায় থাকবো, আমরা কিন্তু এই বয়সে এসে চিন্তা করি কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট। সো এই লার্নিং একটা অ্যাটিটিউড সবার মধ্যে থাকতে হবে। কম্পিটেন্সি ডেভেলপ কিভাবে করব, কিভাবে অ্যাডজাস্টমেন্ট করবো আমাকে নিজের সঙ্গে, সেই জায়গাটাই দেখতে হবে, নিজেকে তৈরি করতে হবে জব সিকার্স হিসেবে। এবং আমি যেটা বলি, আরেকটা জিনিস আমি একটু হাইলাইট করতে চাই, আমরা এই প্রেক্ষাপটে আমরা একটা স্টাডি করেছি এবং আমরা 3 ক্যাটাগরিকে বর্তমান ওয়ার্কফোর্সটাকে ডিভাইড করেছি। একটা হচ্ছে এসেনশিয়াল ওয়ার্কফোর্স, যারা হচ্ছে যে আমাদের এখন যদি আমি এই প্রেক্ষাপটে দিতেই হেলথ সেক্টরে যারা আছেন তারা আমাদের এসেনশিয়াল ওয়ার্কফোর্স, যারা ই কমার্সের সঙ্গে যারা জড়িত আছেন, যারা ডেলিভারির সঙ্গে আছেন, তারা কিন্তু এসেনশিয়াল ওয়ার্কফোর্স। সো এটা হচ্ছে একটা ওয়ার্কফোর্স। একটা হচ্ছে রিমোট ওয়ার্কফোর্স, যারা আমরা আসলে এই যে এখন আমরা যারা রিমোটলি বসে কাজ করছি, রিমোটলি বসে কাজ করে শুধু আমরা বাংলাদেশের মধ্যে যে সার্ভিস দিচ্ছি তা না, আমরা গ্লোবালি সার্ভিস দিচ্ছি। অনেক অর্গানাইজেশনের এখন কিন্তু এই রিমোট ওয়ার্কফোর্সের জন্য
যেটা হচ্ছে যে আপনার টাইম সাশ্রয় হচ্ছে, আপনার ব্যয় সাশ্রয় হচ্ছে। এখন আমাদের সেভাবে ট্রাভেল করতে হচ্ছে না, আমরা জুম মিটিং এখানে বসে করতে পারছি। সো এটা হচ্ছে একটা রিমোট ওয়ার্কফোর্স। রিমোট ওয়ার্কফোর্সের জন্য একটা চ্যালেঞ্জ হচ্ছে তাকে কিন্তু গ্রুম আপ করতে হবে। কারণ এখানে একটা চ্যালেঞ্জ হচ্ছে আমার কিন্তু যেই রিমোটলি বসে কাজ করার কারণে আমার কিন্তু এনগেজমেন্ট, প্রোডাক্টিভিটি হ্যাম্পার হচ্ছে। কারণ যেই ওয়েজ অফ ওয়ার্ক আমরা কাজ করে এসেছিলাম সেইটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। বাসায় বসে কাজ করার কারণে আমার বাসার ফ্যামিলি মেম্বারদের থেকে এক ধরনের এক্সপেকটেশন তৈরি হচ্ছে যে তারা আমরা তাদেরকে হাউস হোল্ড ওয়ার্কেও হেল্প করবো। একটা প্রেশার কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বার থেকেও থাকে, বাচ্চা কাচ্চাদের কাছ থেকেও থাকে যে আমাদেরকে সময় দাও, যেহেতু তুমি বাসায় আছো। এটা হচ্ছে একটা চ্যালেঞ্জ, একটা ওয়েলবিং এর চ্যালেঞ্জ, মেন্টাল স্ট্রেসের চ্যালেঞ্জ। এই জায়গাটাই একটা এমপ্লয়ারদের ভালো একটা ভূমিকা রাখা দরকার, যে কিভাবে তাদেরকে এনগেজ করবে, কিভাবে তাদের স্ট্রেস ম্যানেজমেন্টটা করতে হবে। এবং অর্গানাইজেশন গুলো এখন কিন্তু সেই জায়গাটাও ইনভেস্ট করছে, অনেক টাইম ইনভেস্ট, কস্ট ইনভেস্টমেন্ট সবকিছুই আছে রিমোট ওয়ার্কফোর্সদের জন্য। কিভাবে একটা এনগেজড সেন্স অফ এনগেজমেন্ট, সেন্স অফ কমিউনাল বিলঙ্গিংনেস এই জায়গাটা তৈরি করবে। সো এই জায়গা কিন্তু আমাদের একটা ট্রান্সফরমেশন হয়েছে, যেটা আমরা আগে চিন্তা করতাম না বছরখানেক আগে, যে ওয়েলবিং, স্ট্রেস কন্ট্রোল এই জায়গাগুলো চিন্তা করতাম না। কারণ এখন চিন্তা করছি, এটা কারণ আছে, কারণ আমার প্রোডাক্টিভিটি দরকার। এট দ্য এন্ড অফ দ্য ডে অর্গানাইজেশন যে প্রোডাক্টিভিটি, ভ্যালিডেশন। সো এটা হচ্ছে একটা জিনিস। আরেকটা ক্যাটাগরি ওয়ার্কফোর্স আমি যেটা বলি সেটা হচ্ছে ডিসপ্লেসড ওয়ার্কফোর্স। এটা হচ্ছে কোভিড এর জন্য বেসিক্যালি আমাদের বাংলাদেশের তুলনায় এতে বলবো ডিসপ্লেসড ওয়ার্কফোর্সদের ক্ষেত্রে যেটা হবে, হয়তো লকডাউন উঠে গেলে আমাদের আরএমজি গুলো খুলে যাচ্ছে, অনেক ওয়ার্কাররা আবার ব্যাক করবেন। বাট পাশাপাশি যেটা হচ্ছে, অনেক ধরনের অর্গানাইজেশন কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, বিশেষ করে রিটেল ওয়ার্কার যারা আছেন, স্মল এন্টারপ্রেনার যারা আছেন, তাদের কাজগুলো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ডিসপ্লেস ওয়ার্কফোর্সদের কাজ হবে তাদেরকে আপস্কিলিং করা অথবা রিস্কিলিং করা। যে স্কিলটা আছে সেটাকেও ডেভেলপ করতে হবে, এই পরিবর্তিত পরিস্থিতিতে কিভাবে তারা অ্যাডজাস্টমেন্ট করবে। এবং রিস্কিল হচ্ছে যে স্কিলে আমরা আছি, অথবা আমাদেরকে অন্য কোনো স্কিলের চিন্তা করতে হবে, অ্যাকুয়ার করতে হবে। এখন কিন্তু আমাদের জন্য ওপেন লার্নিং প্ল্যাটফর্ম আছে সোশ্যাল মিডিয়ার কারণে। আমরা জুমে আজকে অনেকেই যারা আছেন তারা হয়তো এখান থেকে কিছু ইনফরমেশন সিক করছেন। তারপরে কিন্তু আপনারা নিজেরা ডিসাইড করবেন কিভাবে আপনি তৈরি করবেন নিজেকে, জব সেক্টরে নিজেকে ফিট ইন করার জন্য কিভাবে তৈরি করবেন। অনেক ওপেন লার্নিং প্ল্যাটফর্ম তৈরি হয়েছে গ্লোবালি, ইন্টারন্যাশনালি, সব জায়গায়, দেশেও। সো আমি রিকোয়েস্ট থাকবে আমার পোটেনশিয়াল জব সিকার যারা আছেন এবং যারা ডিসপ্লেসড হয়ে গেছেন, তারা একটু এগুলি পরে নিজেকে ডেভেলপ করেন। কেউ সাথে জায়গা তৈরি করে দিবে না, আপনার জায়গা আপনাকে তৈরি করতে হবে। ম্যাডাম রাজিয়া সুলতানা লুনা, উই উইল কাম ব্যাক উইথ ফিউ কোশ্চেনস টু ইউ। এখন আমাদের এই পর্যায়ে আমাদের সামনে উই আর এক্সপেক্টিং more professional speech from one of the HR leader, Mr. Imran bin Firdaus, আমাদের বসুন্ধরা গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর HR and Admin, জনাব ইমরান বিন ফেরদৌস। ওয়েলকাম প্লিজ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ফর ওয়েলকামিং মি। আমি প্রথমে, যেহেতু কারেন্ট জব মার্কেট সম্বন্ধে এবং ফিউচার মার্কেট নিয়ে আলোচনা করা হচ্ছে, আমি কারেন্ট জব নিয়ে একটু কথা বলছি। প্রথমে শুরু করছি যে যেটা আমাকে সোবানি ভাই বললো, লুনাপা বললো, এখন এমপ্লয়ার্স ডোমিনেটিং আমরা জব মার্কেট যেহেতু এখনো আছে। দেখেন, আমরা প্যান্ডেমিকের আগে সবাই 3 বছর 4 বছর একটা ম্যান পাওয়ার প্ল্যানিং আমরা করেছি। তো এই ম্যান পাওয়ার প্ল্যানিং অনুযায়ী আমরা আগাচ্ছিলাম। হঠাৎ করে কোভিড আসাতে আমাদের কি অবস্থা হলো? কোভিড আসাতে কি অবস্থা হলো, আমরা ওই ম্যান পাওয়ার গুলা কিন্তু আমরা হায়ার করতে পারি নাই। জব মার্কেট কিন্তু আমাদের ওখানে আটকে গেছে। হ্যাঁ, তো আমাদের কি প্রোডাকশন বন্ধ আছে, আমাদের কি সেল বন্ধ আছে, কোনো না কোনো ভাবে প্রোডাকশন সেল আমরা দিয়ে যাচ্ছি। তো এই যে প্যান্ডেমিকের কারণে যে এমপ্লয়িরা কিন্তু অলরেডি তারা একটা আইডিয়া তাদের মাইন্ডে হয়েছে যে আমরা কিন্তু সীমিত ম্যান পাওয়ার দিয়ে যে এক্সপেকটেশন প্রোডাকশন ছিল আমাদের, সেটা কিন্তু আমরা করতে পারছি। তো জব মার্কেটে কিন্তু তারা অলরেডি তারা বুঝে গিয়েছে, যারা এমপ্লয়ার সাইডে আছে, তারা যেই ম্যান পাওয়ারটা আমাদের রিকোয়ারমেন্টে ছিল সেটা ছাড়াই কিন্তু আমরা টার্গেটের কাছাকাছি অ্যাচিভ করছি। তার মানে কি, এমপ্লয়ারদের মাইন্ডে কিন্তু এই যে আমাদের এখন যে জব ডিমান্ডটা, আপনারা দেখেছেন জব পোস্টিং, বিডি জবস বলেন, আমাদের অন্যান্য সাইডে জব পোস্টিং অনেক কমে গেছে। 87%। আমি যদি বলি 2019 থেকে 2020 যদি আপনারা দেখেন, অনেক কমে গেছে। এবং যেসব জায়গায় আপনার জিএম পজিশন দরকার ছিল, হেড দরকার ছিল, ওখানে ডিজিএম এজিএম দিয়ে কিন্তু আমরা অপারেশনটা চালাচ্ছি এবং সাকসেসফুলি করছি। কোভিড এর মধ্যে আমরা আর্ন করে আমরা স্যালারি দিচ্ছি, বোনাস দিচ্ছি,
তার মানে কি আমাদের যে প্ল্যানিংটা ছিল, আমি যেটা বলতে যাচ্ছি 3 বছর 5 বছর আগে যে 5 ইয়ার্স প্ল্যানিং দেয় আপকামিং এর, ওই প্ল্যানিং এর কিছুই কিন্তু আমরা রিক্রুট করিনি, আমরা এক্সিস্টিং ম্যান পাওয়ার দিয়ে আমরা টার্গেট অ্যাচিভ করে ফেলছি। তাহলে জব মার্কেটটা আপনি দেখেন, এমপ্লয়ার সাইডে কিন্তু তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে অনলাইনে বা ই কমার্সে বলেন বা আমাদের মানে দুজনের কাজ 5 জনকে দিয়ে করানোর এবিলিটি আমাদের আছে, কিন্তু আমরা এটা আগে করিনি। এটা হলো আমার পয়েন্ট অফ ভিউতে আমি যেটা ফিল করছি। আমি নাবানায় যখন সিএইচআরও ছিলাম, আমি তখনও দেখেছি যে তারা ওই বাজেট কাট করে দিয়েছে, এমপ্লয়মেন্ট বাদ দিয়ে দিয়েছে, স্যালারি মানে আর এক্সটেন্ড করেনি, বাড়াই নেই। তো এখন এই হলো কারেন্ট জব মার্কেটের অবস্থা। এমপ্লয়ারদের মাইন্ডে একটা জিনিস সেট হয়ে গিয়েছে যে আমরা অল্প ম্যান পাওয়ার দিয়ে প্রোডাক্টিভিটি ইনক্রিজ করতে পারি। এই হলো জব মার্কেটের অবস্থা, যার ফলে জব এখন পোস্ট হচ্ছে না। আর কোভিড এর দিকে আমাদের যখন ধরেন কেমিক্যাল ফ্যাক্টরি হচ্ছে, আমাদের চাইনিজ এক্সপেক্টেড আসার কথা আসতে পারছে না, আমাদের প্রোডাকশন স্লো হচ্ছে, রিক্রুটমেন্ট স্লো হচ্ছে, এটা তো একটা এফেক্ট আসছেই। এখন আপকামিং যে জব মার্কেটটা এখন সামনে আসবে সেটা দেখেন, আপনার পাঠাও যারা ইনভেস্টর আছে, মোস্ট অফ দেম কামিং ফ্রম এনইসি। তারপর এখন অনেকেই কিন্তু আপনার বুটিক শপ ওপেন করছে বা ই কমার্সে চলে যাচ্ছে। লুনাপা যেটা বললো যে টেকনোলজি বেসড যদি এখন আমরা না হই, আমাদের ডিমান্ডটা কিন্তু ইন ফিউচারে টেকনোলজি বেসডই হবে। আমি যখন এইচআর এ হায়ার করব, আমি হয়তো আগে আমার একটা প্ল্যানিং ছিল আমি রিক্রুটমেন্টে একটা ছেলে নিব, কম্পেনসেশনে একটা ছেলে নিব, কিন্তু এখন এই সিচুয়েশনে আমি কিন্তু মিক্সচার নিব, যার মধ্যে রিক্রুটমেন্ট এবং কম্পেনসেশন ম্যানেজমেন্ট দুটারই নলেজ আছে। আমি কিন্তু 2 জন লোক না নিয়ে 1 জন লোক নিব। আমি টেকনোলজি বেসডে আমরা চলে যাচ্ছি। এখন দেখেন ইন্টার্নও কিন্তু আসতেছে না, কোনো ইন্টার্ন আমরা পাচ্ছি না, যেহেতু ইউনিভার্সিটি গুলো বন্ধ, কোনো গ্রাজুয়েশন আসতেছে না। এখন ইন্টার্নদের ডেভেলপমেন্ট করার ব্যাপারে যেটা সোবানি ভাই বললো, এডুকেশনাল প্রোগ্রাম এবং স্কিল ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে, এটা যদি না করে আমাদের এডুকেশন সাইড থেকে, আমরা কোভিড এর পরে আমরা কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী টেকনোলজি বেসড কোনো লোক পাবো না। আমরা আবারও বলছি, আমরা 3টা কাজ পারে যে লোক, সেই জায়গায় আমরা 1 জন নিব। কিভাবে নিব? যারা টেকনোলজি আপডেট হয়ে যাবে এই সময়ের মধ্যে। আমরা এই সময়ের মধ্যে এখন দেখেন, আমরা যারা অনলাইনে কাজ করছি, দেখা যাচ্ছে আমাদের যারা এমপ্লয়ার আছে, দেখা যাচ্ছে বাসায় 3-4 দিন কাজ করলে তার অ্যাসাইন ওয়ার্কটা ভালো হয়, তার অ্যাসাইনমেন্টটা ভালো হয়, আর বাকি 3 দিন অফিসে করলে ভালো হয়। তো ওই 3-4 দিন কিন্তু আমরা তাদেরকে অফিসে আনতেছি না, আমাদের অফিসে ইউটিলিটি কস্ট কমতেছে, ট্রান্সপোর্ট কস্ট কমতেছে, লাঞ্চ কস্ট কমে যাচ্ছে। তো অনেক কিছু ওপেন আপ হয়েছে আমাদের এমপ্লয়ারদের সাইডে, আমাদের সাইডে। তা আমরা এখন চেষ্টা করব যে যত কম হোম অফিস করার। তো এখন ডিমান্ডটা যেটা রুনাপা বললো, আমি একটা 100% এগ্রি, টেকনোলজি বেসড ই কমার্স বেসড চলে আসছে। মানুষকে এখন কম্পিউটার নলেজে খুব এক্সপার্ট হতে হবে, অ্যানালিটিক্যালি এক্সপার্ট হতে হবে, রিসার্চে এক্সপার্ট হতে হবে। দেন আমাদের আপকামিং যে চ্যালেঞ্জটা আছে, ডিমান্ডটা আছে, আমরা সেটা ফুলফিল করতে পারবো। এখন এটার একটা বিশাল দায়িত্ব আসবে যারা এডুকেশন সাইডে আছে, যারা এখন মানে টিচার আছে, তাদের এডুকেশন প্রোগ্রামটাকে একটু ব্রাশ আপ করার। ট্রেডিশনাল বেসড বুকিশ বেসড কিছুটা তো আছে, এটা একটু কমিয়ে আনতে হবে। স্কিল ডেভেলপমেন্ট, টেকনোলজি বেসড গুলাকে আমাদের বেশি প্রায়োরিটি দিতে হবে। কম্পিউটার বেসড ওয়ার্ক, কম্পিউটার বেসড অ্যানালাইসিস, কম্পেনসেশন অ্যানালাইসিস, রিক্রুটমেন্ট অ্যানালাইসিস, ডাটা অ্যানালাইসিস, এই অ্যানালাইসিসটা এক্সপার্ট হতে হবে। আদারওয়াইজ কিন্তু আমি আবারও বললাম, জব মার্কেট নেক্সট 2 ইয়ার্স খুব ছোট হয়ে যাবে, খুব ছোট থাকবে এবং খুব ছোট থাকবে। আমরা যেখানে 10 জন নিতাম সেখানে আমরা 2 জন নিব। তো 2 জন আমরা ওই ছেলেদেরকেই নিব যারা ওই টেকনোলজিতে এক্সপার্ট থাকবে, যারা ডাটা অ্যানালাইসিস এক্সপার্ট থাকবে, যারা হয়তো এই কোভিড সিচুয়েশনের মধ্যে ই কমার্স অনেক কাজ করছে, বুটিক শপে অনেক কাজ করছে, অনেক সেলসে ভালো করছে, অনেক মার্কেটিং এ ভালো করছে। ওই ছেলে যখন জবে আসবে তখন দেখবো আমরা যে 2 বছর তো সেই ই কমার্সে অনেক নিজেই একটা ওনারশিপ নিয়ে অনেক কিছু সেল করছে, ওই ছেলেটাকে কিন্তু আমরা নিব। এডুকেশনে 3.9 সিজিপিএ তখন আমার কাছে কিন্তু প্রাধান্য পাবে না। আমার ই কমার্স লাইনে আমার যেটা আপকামিং ডিমান্ড আসতেছে, এটা আসলে আমাদের মানে আসলেই আমরা মানে এটা আমাদের ফেস করতে হবে। আমরা আমাদেরকে যুগের সাথে বা এখন সারা ওয়ার্ল্ডে যেভাবে ই হচ্ছে, আমাদেরকে এটার সাথে তাল দিয়ে আসতেই হবে। আদারওয়াইজ কিন্তু আমি বলবো জব মার্কেটে অনেক ছেলে বেকার থাকবে, অনেক ছেলে বেকার। থ্যাংক ইউ ইমরান ভাই। আমরা প্রশ্ন নিয়ে আপনার কাছে ফিরে আসবো। আমাদের থ্যাংক ইউ স্যার। কারেন্ট জব মার্কেট এবং আপকামিং মার্কেট ডিমান্ডের উপরে আমরা এখন আহ্বান করছি, ইনভাইট করছি আমাদের ইপিডিএন গ্রুপের জেনারেল ম্যানেজার এবং প্রেসিডেন্ট বিশার, মিস্টার শওকত ইকবাল। মিস্টার শওকত ইকবাল ভাই, ওয়েলকাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম এন্ড ভেরি গুড মর্নিং। আমি এতক্ষণ ডিসকাশন গুলো শুনছিলাম, ফরিদ, সোবানি ভাই, রুনা আপু, আমাদের ইমরান, ফেরদৌস ভাই, সাব্বির ভাই, ওনাদের
ইম্পর্টেন্স যে অ্যাসপেক্ট গুলো ডিসকাশন হচ্ছে অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেছি, আমার ভালো লেগেছে। তো আমি কোভিড এর প্রেক্ষিতে যে ডিসকাশন গুলো হলো এর মধ্যে আপকামিং যে ভেরি ইম্পর্টেন্ট একটা চেঞ্জ আসবে সেটা হচ্ছে টেকনোলজিক্যাল। এই জায়গাতে আমরা যদি ডাটা ড্রিভেন এনভায়রনমেন্ট অর্গানাইজেশন গুলো যেভাবে ক্রিয়েট করছে সেভাবে যদি আমাদের হিউম্যান রিসোর্সটাকে আমাদের কোর অ্যাসেটটাকে কনভার্ট করতে না পারি তাহলে পরে আবার কোপ করা ডিফিকাল্ট। সুতরাং এই আরএমজি ইন্ডাস্ট্রি গুলো কিন্তু এখন প্রত্যেকটা ফ্যাক্টরি কিভাবে হিউম্যান রিসোর্সের ম্যাক্সিমাম ইউটিলাইজ করা যায়, মাল্টিটাস্কিং করা যায়, সেই জায়গাতে কম বেশি আমরা সবাই ফোকাসড। ইভেন এই আরএমজি ইন্ডাস্ট্রিতে আমি বিডি জবসের একটা অ্যানালাইসিসে যেটা দেখেছি, এখানে প্রায় প্রত্যেক ইয়ারে ইভেন প্রত্যেক সেশনে প্রাইভেট আর ইউনিভার্সিটি গুলো থেকে যেভাবে স্টুডেন্ট কোয়ালিফাই করে বের হয়ে আসছে, এখানে বিডি জবসের একটা অ্যানালাইসিসে দেখা গেল প্রায় 22% এমপ্লয়মেন্ট হচ্ছে এই আরএমজি ইন্ডাস্ট্রিতে। তো আরএমজি ইন্ডাস্ট্রিতে এত বিশাল একটা জনশক্তির যে এমপ্লয়মেন্ট, আরএমজি ইন্ডাস্ট্রির যে রিকোয়ারমেন্ট সেগুলো মিট করার জন্য আজকে বিভিন্ন ইউনিভার্সিটি গুলো যে হারে যেভাবে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং যে টেকনিক্যাল কলেজগুলো ছিল সেগুলোকে এখন কিন্তু ইউনিভার্সিটিতে অথবা কলেজে কনভার্ট করেছেন। তো এটা একটা আমাদের দেশের জন্য গুড সাইন, কারণ ইন্ডাস্ট্রি বেসড যদি এডুকেশন না হয়, ইন্ডাস্ট্রি ডিমান্ড এবং সাপ্লাই যদি আমাদের ম্যাচ না করে, আমার যেটা রিকোয়ারমেন্ট, ইন্ডাস্ট্রি যেটা রিকোয়ারমেন্ট সে অনুযায়ী যদি ইউনিভার্সিটি গুলো তাদের প্রোডাক্ট গুলো ডেলিভারি না হয়, সেই গ্যাপটা ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্ট মিট করতে পারবে না। সুতরাং শিক্ষা প্রতিষ্ঠানগুলো, একাডেমিক ইনস্টিটিউশন গুলো সেভাবে কিন্তু এগিয়ে আসছে, কিন্তু এর মধ্যেও আমি বর্তমান প্রেক্ষিত যদি বলি, আমাদের এক্সপেকটেশনের সাথে আমাদের যে ইউনিভার্সিটি যে প্রোডাক্ট গুলো তার মধ্যে একটা গ্যাপ আছে। একটু আগে সম্ভবত লুনা বলেছিলেন অথবা সুবহানী ভাই বলেছিলেন, লোকজন চাকরি পায় না, অথচ আমরা বলি আমরা আমাদের কম্পিটেন্ট লোক পাই না, পাচ্ছি না। এই যে দুইয়ের মধ্যে একটা গ্যাপ, এই গ্যাপটা কে ফাইসালা করবে? এটা ফাইসালা করার দায়িত্ব আমাদের, আমি মনে করি যারা জব সিকার, যারা আমাদের ডিভিডেন্ড ডেমোগ্রাফ হিসেবে পরিচিত, আমাদের এই নতুন নতুন গ্রাজুয়েটদেরকেই বেশি আগে এগিয়ে আসতে হবে। এটা তাদের দায়িত্বটা বেশি এডুকেশনাল ইনস্টিটিউশনের পাশাপাশি, কারণ আমাদের রিকোয়ারমেন্ট গুলো ওনাদেরকে মিট করেই কিন্তু ওনার জবটাকে, ওনার যে এক্সপেক্টেড জব সেটা অ্যাচিভ করতে হবে। এখন আমরা যদি কারেন্ট প্রেক্ষিতে বলতে চাই, যদি জানতে চাই আপনারা আসলে কি চান, একজন জব সিকারের মধ্যে, ফ্রেশ গ্রাজুয়েটের মধ্যে কি চান, কোন বিষয়টা একজন জব সিকার কোন বিষয়টার উপর ফোকাস থাকলে সে হয়তো আপনার যে এক্সপেকটেশন সেই এক্সপেকটেশনটা মিট করতে পারে। বিষয়টা দীর্ঘতর, কারণ এক একটা পজিশনের জন্য এক একটা ভিন্ন ভিন্ন রকমের কম্পিটেন্সি আমরা ম্যাপিং করে থাকি। প্রোডাকশনের জন্য, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারের জন্য, অ্যাকাউন্টস ফিনান্সের জন্য, অথবা এইচআর এর জন্য, অথবা মার্কেটিং মার্চেন্ডাইজিং এর জন্য, সেলস এন্ড মার্কেটিং এর জন্য, প্রত্যেকের কম্পিটেন্সি গুলো ভিন্ন ভিন্ন। তো কম বেশি সবগুলোকে জেনারেলাইজ করে যদি আমি একটু বলতে চাই, আমি যদি একটু বলি, আজকে যারা এই প্রোগ্রামে পার্টিসিপেন্ট তাদের জন্য হয়তো কিছুটা হলেও কাজে লাগতে পারে। আপনারা কি চান একজন ক্যান্ডিডেটের মধ্যে? জব মার্কেটে একজন ফ্রেশ গ্রাজুয়েট এন্ট্রান্সের ক্ষেত্রে আসলে তার কি কম্পিটেন্সি একটা প্যাকেজ ফর্মে আপনারা পেতে চান। সেই জায়গায় আমি যদি একদম শর্টলি প্রিসাইসলি বলি যে আমি 4টা ই সবসময় খুঁজে থাকি, আমরা সবসময় 4E। ফার্স্ট ই, আমি যদি বলি energy. What is energy? Energy in terms of positive energy. How this gentleman is positive. Positivity is very important.
সেকেন্ড ই আমি যদি একটু বলি সেটা হবে এনার্জাইজ টু আদার্স। আমি যাকে সিলেক্ট করব, যাকে অনবোর্ড করব, যাকে আমার টিম মেম্বার হিসেবে আমাদের সাথে জয়েন করবেন, উনি তার টিমমেটদের সাথে মিশে অথবা টিমমেটদের পরিচালনা করে এনার্জাইজ করে ওনার টিমের যে গোল সেটা উনি অ্যাচিভ করতে পারবেন কিনা। থার্ড ইর কথা যদি বলি, এইজ, সাহস, ইয়েস অর নো বলার যে সাহস, সেটা ডিসিশন মেকিং এর যে সাহস, ক্যাপাবিলিটি, কম্পিটেন্সি, এটা ওনার মধ্যে আছে কিনা। আর ফোর্থ ই আমি যদি বলি সেটা হবে টু এক্সিকিউট, আই মিন এক্সিকিউশন। অনেকেই আমরা ইন্টারভিউ সেশনে বসে অথবা ডিসকাশন সেশনে বসে অনেক কথাই বলি, বাট দিন শেষে যে যাই বলি না কেন আমার এক্সিকিউশনটা হলো মূল অ্যাসপেক্ট, মূল ইম্পর্টেন্ট ইস্যু। সো আজকে যারা আমাদের এই প্রোগ্রামে পার্টিসিপেন্ট, আমি আশা করব একজন এমপ্লয়ার কি এক্সপেক্ট করে, অন্তত এই চারটার প্রেক্ষিতের উপর বেস করে ওনারা যদি নিজেদের ক্যারিয়ারটাকে সামনের দিকে এগিয়ে নিতে চান, ফ্রেশ গ্রাজুয়েটদের জন্য ওনারা এই বিষয়গুলোর প্রতি ফোকাস থাকতে পারেন। থ্যাংক ইউ শওকত ইকবাল ভাই। আমাদের যে একজন পার্টিসিপেন্ট প্রশ্ন করেছেন, একজন জব সিকার প্রশ্ন করেছেন, অ্যাকচুয়ালি কোন ধরনের জবে আগামী দিনে সবচেয়ে বেশি ডিমান্ড, এটা আমরা প্রশ্ন করতে চাই জনাব সাব্বির হাসান নাসির ভাইকে। একজন পার্টিসিপেন্ট বলেছেন বা জিজ্ঞাসা করেছেন কোন ধরনের জব ডিমান্ড বেশি, এবং আমরা যে পড়াশোনা করলাম বা আরেকটু করব, আমাদের সাবজেক্ট বা মেজর কি চুজ করলে আমরা জব মার্কেটে একটুখানি ডিফারেন্সিয়াল লাইনে থাকবো। সাব্বির ভাই। আচ্ছা, আমি ওনার বয়সটা তো জানি না, এজটা কি, বাট এজ ইজ জাস্ট এ নাম্বার অফ around 25. আমার সৌভাগ্য হয়েছে বেশ 3 বছর সময় এমআইটি স্লোনে মেন্টরিং এর কাজ করার। So I got exposure to mentor startups there and study for almost 2 years. So আমার যেটা মনে হয়, যে কারণে আমি আমার নিজের ছেলেকেও, আমার ছেলের ইন্টারেস্ট ছিল অন্যদিকে, বাট আই ফোর্সড হিম টু স্টাডি কম্পিউটার সায়েন্স, বিকজ আই ফেল যে এটা অনেকটা একটা জেনারিক ল্যাঙ্গুয়েজের মতো হয়ে গেছে, যে ইফ ইউ ওয়ান্ট টু গেট এন্ট্রি, the first thing you need to have is basic orientation about computer science, and then you can move into other branches. It's like English. আপনি ইংলিশ না জানলে বাইরে যেয়ে কথা বলতে পারবেন না, মানে in most of the countries. Even আগে আমার জানি না আপনাদের মনে আছে কিনা, 20 বছর আগে ফ্রান্সে গেলে ওরা কথা বলতো না যদি আপনি ফ্রেঞ্চ না জানতেন, কিন্তু এখন গেলে ওরা ইংলিশে কথা বলে, মানে দে গট ফোর্সড টু টক। আমার মনে আছে আমি অ্যাঙ্গোলায় যখন কাজ করতে গেছি তখন দেখি পর্তুগিজে কথা বলতে হয়, কিন্তু এখন শুনি ইংলিশ বলতে পারে। সো কম্পিউটার সায়েন্স এমন একটা জিনিস যেটা ছাড়া আপনি এন্ট্রি টিকিটে পাবেন না, এটা হচ্ছে এখনকার সময়ের দাবি আর কি। এরপরে দেন ইউ হ্যাভ ডিফারেন্ট ব্রাঞ্চেস, লাইক আপনি সিস্টেম আর্কিটেক্ট হতে পারেন, আপনি ডেটা সায়েন্সে আসতে পারেন, আপনি অটোমেশনে আসতে পারেন, লাইক মেশিন লার্নিং আসতে পারেন, আপনি রোবোটিক্সে যেতে পারেন, আপনি দেন স্পেস নিয়ে কাজ করতে পারেন। স্পেস একটা বড় জায়গায় তৈরি হচ্ছে ওয়েস্টার্ন মার্কেটে, বাট খুব করে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যেমন ইউএক্স ইউআই এর প্রচুর ডিমান্ড সারা পৃথিবীতে। আলটিমেটলি টেক প্রোডাক্ট কিন্তু বাইরে ইভলভ করছে, এটা তো আমরা বুঝতেই পারছি। এতক্ষণে যে ডিসকাশন সবাই আমরা বলছি প্যান্ডেমিকে টেকনোলজি 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা বলা হচ্ছে। সো সবগুলো যদি ভার্টিক্যাল আপনি দেখেন, বিটকয়েনের ইমার্জেন্স দেখছেন, সেগুলো সব মিলিয়ে একটা কমন জিনিস আমি দেখছি যে ইফ ইউ হ্যাভ এ কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড, সেটা আপনি যদি ডিগ্রি থাকুক অথবা স্কিল থাকুক, you get some extra edge. That's 1. 2, then you keep on, আমি বলবো স্কিল হারভেস্টিং, স্কিলে হারভেস্ট করতে থাকে। এখন তো আমাদের সময় ছিল না, কিন্তু এখন তো এসছে, যেমন উডেমি এসছে, কোর্সেরা এসছে। ইউ কিপ অন হারভেস্টিং অন ইউর স্কিল, সারাক্ষণ নতুন নতুন কোর্স আপনি দিয়ে আপনার স্কিল ডেভেলপ করেন। আমার মনে আছে আই স্পেন্ড সাম টাইম ইন টেসলা, ওদের সাথে কথাবার্তা বলছিলাম, নেটফ্লিক্সে অলসো, and also in Airbnb.
So Airbnb is also different. They wanted to have PhD in their teams, but Tesla they can do different. Tesla they actually looked at courses and skills. যে আপনার GitHub অ্যাকাউন্টটা কি, GitHub এ আপনি কি কি পেপারস জমা দিয়েছেন এবং সেখানে সেই পেপারের ডেপথ কি, মানে কি প্রবলেম আপনি সলভ করেছেন। সো আমার মনে হয় যে 25 ইয়ার্স ওল্ড যে তার চিন্তা থাকা উচিত যে এইখানে বসে আমি কি সারা পৃথিবীর যে কোনো জায়গায় আমি আসলে জব পেতে পারি কিনা এবং টপ কোম্পানিজ যেগুলো আছে সেগুলো আমি চলে যেতে পারি। যদি না পাই, I can start a company from here and I can make it global. কারণ এখনকার যে সময় কিন্তু স্কিলস আর অল অ্যাবান্ডেন্ট, এটা হচ্ছে আমার তার থ্যাংক ইউ। আমাদের একজন অংশগ্রহণকারী ছাত্র ভাই প্রশ্ন করেছেন, এটা ডক্টর ফরিদ আহমেদ সোবহানী ভাইয়ের কাছে, যে সিজিপি একটুখানি ভালো একটুখানি মন্দ আমাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে কতটা প্রভাবিত করে। ডক্টর সোবহানী ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। এই কিছুক্ষণ আগে ইমরান ফেরদৌস ভাই একটা কথা বলেছেন যে সিজিপি এটা আগামী দিনে বড় বিষয় হয়ে দাঁড়াবে না। যেমন ধরেন সিজিপি 3.9 বের হলো, কিন্তু তার যে ইন্টিগ্রেটেড স্কিল, যেটা টেকনোলজি স্কিল, এখানে হার্ড স্কিল, সফট স্কিল, সবগুলো কম্বিনেশন যদি না থাকে তাহলে শুধুমাত্র সিজিপিএ দিয়ে কিছু কাজ হবে না। তবে একটা বড় বিষয় আছে যে ইয়েস, আমরা একটা সময় দেখেছি ইন্টারভিউ বোর্ডে যখন একটা সিজিপিএ দেখে একজন এমপ্লয়ারদের, তার সিজিপিএ 3.9 অথবা 4 আউট অফ 4, তখন কিন্তু তার এক্সপেকটেশন অনেক বেড়ে যায়। সে আলোকে যখন জব দিতে পারে না, তখন কিন্তু শুধু ছাত্রকে দোষারোপ করে না, শিক্ষককে দোষারোপ করে, ইনস্টিটিউশনকে দোষারোপ করে এবং নেশনকে দোষারোপ করে। এখন একটা বিষয় হলো সিজিপিএ ক্যালকুলেশনটা, যেমন আমরা আমাদের বিশ্ববিদ্যালয় লেভেলে আমরা আমাদের অ্যাসেসমেন্ট প্রসিডিউরটা চেঞ্জ করে ফেলেছি। যেমন আপনাদের একটা বিষয় বলি, আমরা যদি একটা স্টুডেন্টকে প্রশ্ন করি হোয়াট ডু ইউ মিন বাই লিডারশিপ, হোয়াট আর দি ইম্পর্টেন্ট স্কিলস অফ এ লিডার। আচ্ছা, একজন ছাত্র খাতা ভরে ফেললো, লিখলো এই লিডার্স কি মানে একজনের থাকা দরকার অথবা এই বিষয়গুলো হলো লিডারশিপ, আমরা কি বলতে পারি যে সে একজন ভালো লিডার হবে? কারণটি হলো এটা তো শুধুমাত্র নলেজটা আমরা টেস্টিং করছি, কারণ খাতার মধ্যে লিখলেই কিন্তু লিডার হওয়া যায় না। একজন ভালো মানুষ, যেমন মনে করেন যে একজন চরিত্রবান ব্যক্তি কাকে বলে, এখন যে দুশ্চরিত্রবান সেও কিন্তু অনেক বড় বড় কথা লিখতে পারে, কিন্তু আমরা তাকে চরিত্রের সার্টিফিকেট দিতে পারি। এই যে ইন্টিগ্রিটির কথা আমাদের সাবির ভাই এখানে বলেছে, যে এখানে আপনার এটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে ওয়ার্ক ইথিক্স এর কথা উনি বলেছেন। তাহলে আমাদের যারা গ্রাজুয়েট হবে, যে ছাত্র ভাই প্রশ্ন করেছে যে সিজিপিএ কি ধরনের হওয়া দরকার, আমি বলবো যে তুমি সিজিপি এর দিকে যতটুকু না গুরুত্ব দিবা, এর চেয়ে বেশি গুরুত্ব দাও তোমার ইন্টিগ্রেটেড স্কিলটা। থ্যাংক ইউ ভেরি মাচ সোবহানী ভাই। আমাদের সময় সীমাবদ্ধতার কারণে আপনার কাছ থেকে সরে যাচ্ছি। আমরা আমাদের একজন আমাদের আজকের স্পিকার, ওয়ান অফ দ্য স্পিকার রাজিয়া সুলতানা লুনা, আমরা ম্যাডামকে একটা প্রশ্ন করতে চাই, চাকরি পাওয়ার ক্ষেত্রে জেন্ডার আমাদের কতটা প্রভাবিত করে। আমাদের একজন ছাত্রী প্রশ্ন করেছেন, শি ইজ অ্যারাউন্ড 27, যে জেন্ডার চাকরি পাওয়ার ক্ষেত্রে যোগ্যতা অযোগ্যতার ক্ষেত্রে হিসাবে, চাকরি পাওয়ার ক্ষেত্রে যোগ্যতা অযোগ্যতা হিসাবে কতটা প্রভাবিত করে। থ্যাংক ইউ সোহন ভাই। এবং এটা বিশেষ করে যেহেতু আমি ডেভেলপমেন্ট সেক্টরে আছি, মানে চাকরি প্রথম থেকে, সো আমি তো খুব স্ট্রংলি বলবো যে আমরা ইকুয়ালিটিতে বিশ্বাসী। আমরা চাই যে এটা হয়তো সোশিও কালচারাল কনটেক্সটে আমরা ফিমেলকে আমরা সবসময় প্রমোট করি যে এগিয়ে আসুন, বাট দেখা যায় যে আমরা পাই না। কেন পাই না? অনেক ক্ষেত্রে হয়তো ফিমেলরা নিজেরাই আস্থার অভাবটা ভোগ করে, মানে ফিল করে, যেটা আমি অনেক সময় অনেক ফোরামে কথা বলে দেখেছি। উইমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রেও আমি অনেকগুলো সেশনে জয়েন করেছি। আমি যখন জানতে চেষ্টা করেছি, তাদের একটা সোসাইটাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে, তাদের মাল্টিপল রেসপন্সিবিলিটি, ফ্যামিলি